চ্যাপ্টার ৮০ ব্যাঙ্কুয়েট ইনভিটেশন। রাতের খাওয়া শেষ। পেট পুড়ে খেয়ে ক্লাইন মোরেত্তি বেশ আয়েশ করে বসার ঘরের সোফায় গা এলিয়ে দিল। তার হাতে একটা ছোট লেটার ওপেনার। সেটা দিয়ে সে তার মেন্টরের কাছ থেকে পাওয়া চিঠিটা খুলল। সেই সময় মেলিসা মোরেত্তি ডাইনিং টেবিলের পাশে বসেছিল। গ্যাস ল্যাম্পের আলোতে সে খুব মনোযোগ দিয়ে তার পাঠ্যবইয়ের একটা কঠিন সমস্যা সমাধানের চেষ্টা করছিল, আর বেনসন মোরেটি একটা সিঙ্গল সিটার সোফায় আরাম করে বসে অ্যাকাউন্টেন্সি ফর বিগিনার্স বইটা পড়ছিল। চিঠির খামের ভেতরে ক্লাইন ৩ পৃষ্ঠার একটা চিঠি পেল। চিঠিটা পড়তে গিয়ে তার ভেতরে একই সাথে ভয় আর উত্তেজনা কাজ করছিল। তোমার চিঠি পেয়ে আমি খুব খুশি হয়েছি। এটা আমাকে গত কয়েক বছরের সেই পুরনো ভালো দিনগুলোর কথা মনে করিয়ে দিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওয়েলস ম্যাকগভার্ন আর নায়া আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমি আলাদাভাবে তাদের দুজনের শেষকৃত্যে যোগ দিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের বাবা মায়ের তীব্র কষ্ট আমি অনুভব করতে পেরেছি। তারা দুজনেই ছিল তরুণ, তাদের সামনে পড়েছিল সুন্দর আর উজ্জ্বল এক ভবিষ্যৎ। ভাগ্য আসলেই বড় অদ্ভুত আর অনিশ্চিত। এরপর তোমার জীবনে কি ঘটবে সেটা কেউ বলতে পারে না। বয়স বাড়ার সাথে সাথে আমার অভিজ্ঞতাও বেড়েছে, আর আমি মানুষের দুর্বলতা এবং অসহায়ত্ব আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে বুঝতে পারছি। হর্নাসিস মেইন পিককে ঘিরে থাকা ঐতিহাসিক তথ্যের ব্যাপারে বলি, আমার মনে পড়ছে প্রত্নতাত্ত্বিক মিস্টার জন জোসেফ একবার এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটা মনোগ্রাফ প্রকাশ করেছিলেন। সেখানে হর্নাসিস মেইন পিকে কাটানো তার সময়ের কথা বর্ণনা করা আছে। তিনি সেখানে ১০০০ বছরেরও বেশি পুরনো বেশ কিছু প্রাচীন দালানকোঠা আবিষ্কার করেছিলেন। তবে প্রত্যেক ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হল আমরা ঠিক কোন সময়ের কথা বলছি সেটা নিখুঁতভাবে নির্ধারণ করতে না পারা। আমরা শুধু দালানগুলোর স্থাপত্যশৈলী, মিউরালগুলোর বৈশিষ্ট্য আর যে সামান্য কিছু লেখা আমরা পাঠোদ্ধার করতে পেরেছি তার ওপর ভিত্তি করে একটা মোটামুটি অনুমান দাঁড় করাতে পারি। এত উঁচু একটা পর্বতচূড়ায় যে মানুষ বাস করত সেটা ভাবতেই অবাক লাগে। মিস্টার জন জোসেফের কাছে যথেষ্ট প্রমাণ আছে যা নিশ্চিত করে যে ওই মানুষেরা সেখানে নিজেদের মতো করে একটা সভ্যতা গড়ে তুলেছিল। তবে বিস্তারিত সবকিছু এই এক চিঠিতে বর্ণনা করা খুব কঠিন। আমি তোমাকে পরামর্শ দেব ডিউইভিল লাইব্রেরি থেকে মনোগ্রাফটি ধার করে পড়ার জন্য। আমার কথা বিশ্বাস করো, স্যার ডিউইভিলের অনুদানের কারণে ওই লাইব্রেরিতে সিটি গভর্নমেন্টের বানানো লাইব্রেরির চেয়েও অনেক বেশি বইয়ের কালেকশন আছে। মনোগ্রাফটার নাম হল রিসার্চ অব দ্য হর্নাসিস মেইন পিকস রেলিক্স। এটা প্রকাশ করেছে লোয়েন পাবলিশিং ফার্ম। এছাড়াও এর সাথে প্রাসঙ্গিক কিছু পেপারও আছে। সেগুলো নিউ আর্কিওলজি আর আর্কিওলজি সামারি নামের জার্নালে প্রকাশিত হয়েছে। সেগুলোর নির্দিষ্ট ইস্যু আর জার্নালের ভলিউম হল। ক্লাইন চিঠির প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে পড়ল। তারপর মনোগ্রাফ আর পেপারগুলোর নাম সে মনে মনে বেশ কয়েকবার আওড়াল। এর ঠিক পরপরই সে একটা কাগজ, একটা খাম আর একটা ফাউন্টেন পেন বের করল। মেন্টরকে ধন্যবাদ জানিয়ে সে একটা চিঠি লিখতে বসল। মেলিসা, এই চিঠিটা পাঠাতে আমাকে একটু সাহায্য করো। এই নাও স্ট্যাম্পের টাকা। ক্লাইন বন্ধ করা খামটা আর স্ট্যাম্পের দামের চেয়ে বেশ খানিকটা বেশি টাকা তার বোনের ডেস্কে রাখল। মেলিসা সেদিকে একবার তাকাল, তারপর একটু ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে বলল, ক্লাইন, স্ট্যাম্পের দাম তো এত না। হ্যাঁ, স্ট্যাম্পের দাম এত না, কিন্তু একটা মেয়ের তো হাত খরচের জন্য কিছু টাকা থাকা উচিত। ক্লাইন হাসি মুখে উত্তর দিল, আমার মনে হয় সেলেনা এর আগে তোমাকে এই ব্যাপারে বলেছিল। ক্লাইন খেয়াল করল মেলিসা প্রতিবাদ করার জন্য মুখ খুলছে, তাই সে তাড়াতাড়ি যোগ করল, এই টাকা দিয়ে তুমি তোমার দরকারি ম্যাটেরিয়াল আর টুলস কিনতে পারবে। টুলস শব্দটা মেলিসা খুব নিচু গলায় নিজের মনেই কয়েকবার উচ্চারণ করল। তারপর সে আবার তার বইয়ের দিকে দৃষ্টি ফেরাল। প্রায় না বোঝার মতো করে মাথা নেড়ে সে বলল, ঠিক আছে। ক্লাইনের ঠোঁটের কোণে সাথে সাথে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে দ্রুত পায়ে আবার সোফার দিকে ফিরে গেল। চমৎকার পারসুয়েশন স্কিল। তুমি একেবারে ঠিকঠাক মেলিসার দুর্বল জায়গাটায় আঘাত করেছ। বেনসন তার হাসি চেপে রেখে থামস আপ দেখিয়ে বলল। ক্লাইন গলা খাঁকারি দিয়ে একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, তাহলে তোমাকে কিভাবে রাজি করাবো? তোমার সেলফ স্টাডিতে ভাষা আর প্রাচীন সাহিত্যের ওপর জোর দেওয়া উচিত। অবশ্য বেসিক ম্যাথমেটিক্স আর লজিকও সমানভাবে গুরুত্বপূর্ণ। পাবলিক স্কুল আর গ্রামার স্কুলগুলোর কারিকুলাম এবং কলেজে ভর্তির জন্য যেসব বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয় সেসব বিবেচনা করে ক্লাইনের খুব ভালো ধারণা ছিল। সে বেশ আত্মবিশ্বাসী ছিল যে সামনে হতে যাওয়া সিভিল সার্ভেন্ট এক্সামিনেশন ঠিক কোন বিষয়গুলোর ওপর ফোকাস করবে। বেনসন নিজের মাথার সামনের দিকে চুলে হাত বুলিয়ে একটু আত্মঘাতী হাসি হেসে বলল, ওই বইগুলোর সামনে নিজেকে আমার একটা কোঁকড়ানো চুলের বেবুন বলে মনে হয়, কিন্তু ওগুলো আসলেই খুব দরকারি। ক্লাইন এক দৃঢ় হাসি নিয়ে বলল। ঠিক সেই মুহূর্তে মেলিসা তার ফাউন্টেন পেনটা নামিয়ে রাখল। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সোফার দিকে হেঁটে এল। বেনসন, ক্লাইন, এই রবিবার সেলেনার জন্মদিন। সে এবং তার বাবা মা আমাদের সবাইকে তাদের বাসায় একটা ব্যাঙ্কোয়েটে আমন্ত্রণ জানাতে চাইছে। তোমরা দুজনেই কি তখন ফ্রি আছো? আমার কোনো সমস্যা হবে না, একটু চিন্তা করে ক্লাইন উত্তর দিল। এই সুযোগে সে তার বোনের বন্ধুদের সাথে পরিচিত হতে পারবে।
এতে করে ভবিষ্যতে তার বোনের কোনো সমস্যা হলে ক্লাইন অন্তত একেবারে অন্ধকারে থাকবে না। আমিও ফ্রি আছি, হাতের আঙুল দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বেনসন বলল। মনে হচ্ছে মিস সেলেনার জন্য আমাদের একটা জন্মদিনের উপহারের কথা ভাবতে হবে। ক্লাইন হাসল। এই দায়িত্বটা মেলিসার ওপরই ছেড়ে দেওয়া উচিত। সে মিস সেলেনাকে আমাদের চেয়ে অনেক ভালো চেনে। তাছাড়া একজন জেন্টলম্যানের যেটা করা উচিত আমাদেরও সেটাই করতে হবে, টাকা দেওয়া। এই প্রথম কাউকে এত চমৎকারভাবে আলসেমির একটা সুন্দর ব্যাখ্যা দিতে শুনলাম। মাথা নেড়ে হাসতে হাসতে বেনসন বলল। ক্লাইনও হাসিমুখে উত্তর দিল। এটাই তো ভাষা আর প্রাচীন সাহিত্যের আসল উদ্দেশ্য। বেনসন ঘুণাক্ষরেও আশা করেনি যে ক্লাইন আবার আগের কথায় ফিরে যাবে। কথাটা শুনে সে কয়েক মুহূর্তের জন্য একেবারে বোবা হয়ে গেল। পরদিন সকালে ক্লাইন তার সেই সস্তা ফর্মাল স্যুটটা পরল। তার টুক্সেডোটা এর মধ্যেই দর্জির কাছে পাঠানো হয়েছিল। হাতে কালো আর রূপলি নকশা করা ছড়িটা নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তারপরে সে দাঁড়াল ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির প্রবেশপথে। ক্লাইন রোজানকে সুপ্রভাত জানাতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল ক্যাপ্টেন ডান স্মিথ পার্টিশনের পেছন থেকে হেঁটে বেরিয়ে আসছেন। শুভ সকাল ক্লাইন, গত রাতে তোমার ঘুম ভালো হয়েছিল তো? ডান বেশ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। ক্লাইন একদম সত্যি কথাটাই বলল, আমার প্রত্যাশার চেয়েও ভালো ঘুম হয়েছে। আমি কোনো দুঃস্বপ্নও দেখিনি, কিন্তু যখনই ওই ঘটনাগুলোর কথা মনে পড়ে আমার মনটা ভারী হয়ে যায় আর একটু বিরক্তও লাগে। খুব ভালো। এটা শুনে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। ডান মাথা নেড়ে হাসি মুখে বললেন। এরপর আবহাওয়া নিয়ে কিছুক্ষণ হালকা কথাবার্তা বলার পর তিনি আসল প্রসঙ্গে এলেন। হোলি ক্যাথেড্রাল আমার টেলিগ্রামের জবাব দিয়েছে। আইওর হার্সন, লোরোটা এবং বাকিদের ওপর নির্দেশ এসেছে সিল্ড আর্টিফ্যাক্ট 2049 আর অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকটা নিয়ে যত দ্রুত সম্ভব ব্যাকল্যান্ডে ফিরে যাওয়ার জন্য। তাদেরকে সাহায্য করার জন্য গতকাল বিকেলে স্টিম লোকোমোটিভে করে তারা অতিরিক্ত আরেকজন নাইটহককে পাঠিয়েছে। আমার ধারণা তারা এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে। এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে? তার মানে কি আমি ওই ভয়ঙ্কর অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছি? ক্লাইন কথাটা শুনে রীতিমতো চমকে উঠল। পুরো ব্যাপারটা তার কাছে অবাস্তব মনে হচ্ছিল, যেন সে কোনো স্বপ্ন দেখছে। আমি যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও অনেক বেশি স্বস্তিদায়ক। এরপর তো আর এই নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না, তাই না? গডেস তাদের আশীর্বাদ করুন আর তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয়। কয়েক সেকেন্ড চুপ থেকে ক্লাইন তার বুকে ক্রিমসন মুনের পবিত্র চিহ্ন আঁকল। ডান তার হ্যাটটা মাথায় পরলেন এবং দরজার দিকে নির্দেশ করলেন। আমাকে এখন রাফায়েল সেমেট্রিতে টহল দিতে যেতে হবে। ওহ, আমি একটা কথা ভুলে গিয়েছিলাম। লিওনার্ড মিচেল আর পুলিশ ডিপার্টমেন্টের তদন্তে কিছু ফল পাওয়া গেছে। যে ঘোড়ার গাড়ির চালক তাদের নিয়ে গিয়েছিল তারা তাকে খুঁজে পেয়েছে। আমরা টিঙ্গেন সিটিতে তাদের অস্থায়ী থাকার জায়গাটা নিশ্চিত করতে পেরেছি, কিন্তু ওরা বেশ সতর্ক ছিল। ওরা সেখানে মূল্যবান কোনো সূত্রই ফেলে যায়নি। একটা প্রাচীন গোপন সংগঠনের কাছে তো এমনটাই আশা করা যায়। ক্লাইন একটু আনমনা হয়ে প্রতিধ্বনি করল। ডান মাথা নাড়লেন, তারপর দরজার দিকে এগোতে ঘুরে দাঁড়ালেন। 3 সেকেন্ড পর তিনি আবার থামলেন এবং মাথা ঘুরিয়ে তাকালেন। তাছাড়া একজন অফিসিয়াল মেম্বার হওয়ার জন্য তোমার যে আবেদন, সে ব্যাপারে হোলি ক্যাথেড্রাল আমাদের জানাতে আরও 2 থেকে 3 দিন সময় নেবে। হে, এটা ভিন্ন একটা ডিপার্টমেন্ট দেখে। অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক নিয়ে যারা কাজ করে তাদের থেকে এরা আলাদা। 2 ডিপার্টমেন্টের কাজের গতিও আলাদা। আমি বুঝতে পেরেছি। ক্লাইন আন্তরিকতার সাথে উত্তর দিল। সেই সাথে সে মনে মনে তার ক্যাপ্টেনকে আর একটা কথা মনে করিয়ে দিল। আজকে কম্পেনসেশন অ্যাপ্লিকেশনটা জমা দিতে ভুলবেন না যেন। ডানকে চলে যেতে দেখে ক্লাইন যখন ওখানেই দাঁড়িয়েছিল তখন সে শুনতে পেল বাদামি চুলের রোজান চিৎকার করে উঠেছে। গাডেজ, ক্লাইন, তুমি অফিসিয়াল মেম্বার হয়ে যাচ্ছ? তুমি তো আমাদের এখানে জয়েন করেছ, 1 মাসও হয়নি। ক্লাইন হাসল। আমি সিয়ার পোশনটা পান করার পর এটা তো কেবল সময়ের ব্যাপার ছিল। তা অবশ্য ঠিক। রোজান কয়েক সেকেন্ডের জন্য কেমন যেন ঘোরের মধ্যে চলে গেল। তারপর হঠাৎ করেই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি প্রার্থনা করছিলাম তুমি যেন তাড়াতাড়ি তোমার মিস্টিসিজম লেসনগুলো শেষ করো। তাহলে তোমাকে আর্মারি পাহারা দেওয়ার রোস্টারে যোগ করা যেত। কিন্তু গডেস, আমাকে প্রতি 2 দিন পরপর ডিউটি করতে হয়। আমি তো আর স্লিপলেস নই। আমার ত্বক, আমার মানসিক অবস্থা, গডেস, আমাকে বাঁচাও। তোমার কি এই ধরনের লাইফস্টাইলের সাথে অনেক আগে থেকেই পরিচিত হওয়ার কথা না? আমি যোগ দেওয়ার আগে তো তুমি ব্রেডট আর ওল্ড নীল তোমরাই তো পালা করে ডিউটি করতে, তাই না? ক্লাইন একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। রোজান একটা হতাশ দৃষ্টি নিয়ে মাথা নাড়ল। না, এর আগে আমরা 4 জন ছিলাম, তারও আগে ছিলাম 5 জন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেনলি হোয়াইট স্লিপলেস হওয়ার সিদ্ধান্ত নিল। আর গত মাসে ভায়োলা তার চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে খোয়েন ওয়েল মেশিনারিজ কোম্পানিতে যোগ দিয়েছে। কোনো কিছু তৈরি করার ব্যাপারে মেয়েটা ভীষণ প্রতিভাবান ছিল। তার শুধু সুযোগ আর টাকার অভাব ছিল। এখানে সিভিলিয়ান স্টাফ হিসেবে 5 বছর কাজ করে সে ভালোই টাকা জমাতে পেরেছিল। এই কথা বলার পর রোজান হঠাৎ ক্লাইনের দিকে তাকাল এবং হাত দিয়ে মুখ ঢেকে হেসে উঠল।
আমি একটা দারুণ সমাধানের কথা ভেবেছি। ক্লাইন, তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ে করে ফেলো, তারপর ভুল করে তোমার স্ত্রীর কাছে বিয়ন্ডারদের গোপন কথাটা ফাঁস করে দাও। এটাকে খুবই ছোটখাটো লিক হিসেবে ধরা হয়, তাই এর জন্য খুব একটা কঠিন শাস্তি হবে না। তাছাড়া যে মানুষটা দীর্ঘদিন ধরে তোমার সাথে একই বিছানায় থাকবে, তার কাছে কেউ কি আর মিথ্যা বলতে পারে? যখন এমনটা ঘটবে, তুমি তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে এবং তাকে একজন সিভিলিয়ান স্টাফ মেম্বার বানিয়ে ফেলবে। কি চমৎকার একটা প্ল্যান! ক্লাইনের ঠোঁটের কোণ সামান্য কেঁপে উঠল। মিস রোজান, আপনিও তো তাড়াতাড়ি একটা স্বামী খুঁজে নিতে পারেন। সেটা তো আরও সহজ হওয়ার কথা। আমার বিশ্বাস আপনার কাছে তাকে গোপন কথাটা বলে দেওয়ার মতো যথেষ্ট উপায় আছে। তার কথা শুনে রোজানের চোখ দুটো বড় বড় হয়ে গেল, আর সে হাঁ করে তাকিয়ে রইল। আমি কিভাবে সেটা করব? বিয়ে তো অনেক সিরিয়াস একটা ব্যাপার। আমাকে খুব সাবধানে একজনকে বেছে নিতে হবে, তারপর তাকে বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করতে হবে, যাতে আমি নিশ্চিত হতে পারি যে লোকটা আসলেই ঠিকঠাক। 1 সেকেন্ড আগেও তো তুমি এই কথা বলনি ক্লাইন রোজানের সাথে, আর এই অযৌক্তিক তর্কে জড়ানোর কোনো প্রয়োজন মনে করল না। সে হাসি মুখে আরও কিছুক্ষণ হালকা গল্পগুজব করল, তারপর বিদায় জানিয়ে আন্ডারগ্রাউন্ডের দিকে পা বাড়াল। আলমারিতে গিয়ে সে দেখল ওল্ড নীল হাত দিয়ে কফি গ্রাইন্ড করতে গিয়ে রীতিমতো ধস্তাধস্তি করছেন। তাই সে একটা চেয়ারে বসে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। খুব জলদি তুমি একজন অফিসিয়াল মেম্বার হয়ে যাচ্ছ, তাই না? কফি ছাঁকতে ছাঁকতে ওল্ড নীল খুব ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞেস করলেন। ক্যাপ্টেন বললেন আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। তবে হোলি ক্যাথেড্রাল শেষ পর্যন্ত অনুমোদন দেবে কিনা সেটা এখনও একটা প্রশ্ন। ক্লাইন খোলামেলাভাবেই বলল। হে, ওল্ড নীল শব্দ করে হাসলেন। হোলি ক্যাথেড্রাল এই ধরনের আবেদন কখনো বাতিল করে না, বিশেষ করে যখন তুমি এর মধ্যেই একজন বিয়ন্ডার হয়ে গেছ। এই কথা বলে তিনি মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকালেন। একটু হেসে তিনি বললেন, তোমাকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক অফিসিয়াল নাইটহক মেম্বারকে একটা রিচুয়ালের মধ্য দিয়ে যেতে হয়। তাদেরকে স্বাধীনভাবে একটা মিশন সম্পূর্ণ করতে হয়। তবে একজন নতুন সদস্যের জন্য ডান নিশ্চিতভাবেই সবচেয়ে সহজ আর সাধারণ মিশনটাই বেছে নেবেন। তাছাড়া তুমি হলে একজন সাপোর্ট টাইপ সিআর।